এই আমরা প্ল্যাটফর্মে ঢুকে গেছি। এখানে বোর্ডে দেওয়াও আছে কোন প্ল্যাটফর্মে কি ট্রেন। একটাই দেখাচ্ছে ট্রেন, সেটা এই যে এখানেই 1 নম্বর। প্রত্যেকটা কোচের সামনে দেখুন একজন করে অ্যাটেন্ডেন্ট আছে, যাতে কোনো অসুবিধে না হয়। এইভাবে বাইরের দৃশ্য দেখতে দেখতে এইভাবে চেয়ার টেবিল এইভাবে মানে পাতা আছে, এখানে বসে খেতে বেশ বেশ ভালো লাগছে। না 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 চলো আমরা ঘুরতে এসেছি কিনা সেটাও জিজ্ঞেস করছে। নমস্কার, আজকে 19শে সেপ্টেম্বর 2025। আজকে আমরা সাইগন অর্থাৎ হোচিমিন সিটি থেকে আমরা চলে যাচ্ছি দানাং এর উদ্দেশ্যে। এই জার্নিটা আপনারা কিন্তু অনেকভাবে করতে পারেন। বাসের অপশন আছে, ফ্লাইটের অপশন আছে, এছাড়া ট্রেনেরও অপশন আছে। আমরা কিন্তু ট্রেনের অপশন চুজ করেছি। আমি ইন্ডিয়া থেকে বসে বসেই কিন্তু এই ভিয়েতনামের রেলওয়েজের টিকিটটা আমি বুক করে নিয়েছিলাম। এই বুক করে নেওয়ার প্রসেসটা কিন্তু ভীষণ সহজ। কিন্তু একটা কথা আপনাদের বলছি, এই নিয়ে কিন্তু বিশাল খুব একটা বেশি তথ্য এখনো অবধি ইউটিউবে কারেক্টলি আমি পাইনি। কারণ আমি যতবার ইউটিউবে নিজে সার্চ করতে গেছি ততবারই আমি পেয়েছি যে হয় থার্ড পার্টি কোনো অ্যাপ থেকে বা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে বুকিং। আদারওয়াইজ যা সবাই বলে ভিয়েতনামে যে রেলওয়ে আছে সেখান থেকে যদি আপনারা কাটেন তাহলে যখন পেমেন্ট করতে যাবেন তখন কিন্তু আপনাদের সমস্যা হতে পারে, কারণ তখন পেমেন্টটা এরা ভিয়েতনামিজ ব্যাংক ছাড়া নেয় না। কিন্তু আমি একটা বিকল্প উপায় বার করেছিলাম এবং সেইভাবে অনেক খুঁজে খুঁজে বার করেছিলাম। তো সেইভাবে টিকিট কাটাতে কিন্তু আমি ইন্ডিয়া থেকে বসে বসেই এই রেলের টিকিটটা কাটতে পেরেছিলাম। এবং আপনাদের এই তথ্য দিয়ে রাখি যে আপনারা যদি ইন্ডিয়া থেকে বসে বসে বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে বসে যদি টিকিট কাটেন ভিয়েতনামিজ রেলওয়ে, এরা আপনাকে এমন সুবিধা দেয় যে আপনি আপনার নিজের সিটটাকে পর্যন্ত চুজ করে নিতে পারেন। আর এই ট্রেনের টিকিট আমাদের পড়েছে অ্যাডাল্টের এক একজনের 4200 ভারতীয় টাকায়, আর হৃদয়ের জন্য পড়েছে মোটামুটি 3700 টাকা মতো। চাইল্ড একটা ডিসকাউন্ট অফার চলছিল এখানকার গভর্নমেন্টের সাইটে, তখন দেখেছিলাম। তো সেই জন্য একটা অফার পাই আমরা। আমাদের দুটো লোয়ার বার্থ আর একটা আপার বার্থ আমরা চুজ করে নিয়েছি। 4 জনের কিন্তু এটা ফার্স্ট ক্লাস টিকিট। আর আরেকটা কথা বলি, এই ট্রেনগুলোয় কিন্তু 3 ধরনের সিট আছে। এক হচ্ছে চেয়ার কার, সেকেন্ড হচ্ছে আপনাদের সেকেন্ড ক্লাস একটা এসি মতো আছে যেখানে কিন্তু 6 জনের সিট, মানে ডান দিকে 3 জন, একটা মিডল বার্থ আছে, আপার বার্থ আছে, লোয়ার বার্থ আছে। আর আরেকটা হচ্ছে যে 4 জনের সিট, 4 জনের গ্রুপ একটা, তাতে দুটো আপার আর দুটো লোয়ার। তো আমি সেই ধরনের সিটই আমি বুক করে নিয়েছিলাম। এবং যেমন বললাম যে আপনি আপনার নিজের কামরা মানে বগিটা কোন সিটটা আপনি নিতে চাইছেন সেটা আপনি নিজে চুজ করে নিতে পারেন। আদারওয়াইজ না হলে আপনারা যদি ভিয়েতনাম ঘুরতে চলে আসেন, এখানে এসেও কিন্তু বিভিন্ন অনেক ট্রাভেল এজেন্ট আছে, সেখানে এসে অথবা এই সাইগন রেলওয়ে স্টেশনে এসে কিন্তু আপনারা টিকিট কেটে নিতে পারেন। এবার আরেকটা জিনিস আপনাদের বলি, এই মানে যে 4200 টাকা দিয়ে যে যাচ্ছি আমি, এটা কিন্তু ফ্লাইটের টিকিটের তুলনায় কিন্তু একটু হলেও এক্সপেন্সিভ। কারণ ফ্লাইটের টিকিট হয়তো আপনারা কিন্তু 3000 টাকার মতো পেয়ে যাবেন, 2500 থেকে 3000 টাকায় কিন্তু ফ্লাইটের টিকিট আপনারা পেয়ে যাবেন। একটা কথা বলে দিই, তাতে কিন্তু আপনাদের হ্যান্ড ব্যাগেজ অনলি হয়, এই টিকিটগুলো কিন্তু হ্যান্ড ব্যাগেজ অনলি। এবার আপনাদের সঙ্গে যদি অনেক লাগেজ থাকে তখন আপনারা যদি এর সঙ্গে 30 কিলো বা 40 কিলো 50 কিলো এরকম যদি অ্যাড করে নেন তাহলে কিন্তু অ্যাডিশনাল আপনার কস্ট লেগে যাবে। তো আমি হিসেব করে দেখলাম যে আমার কিন্তু তাতে যথেষ্টই লেগে যাচ্ছে। প্লাস আমি কিন্তু এটা একটা এক্সপিরিয়েন্স হিসেবে নেওয়ার জন্য আমি কিন্তু এই রেলের টিকিটটাও বুক করেছি। আমাদের ট্রেন ঠিক 7:25 এখান থেকে ছাড়ার কথা, যেটা রাইট টাইমে যদি ছাড়ে তাহলে 7:25 এখান থেকে ছাড়বে। আর সেটা গিয়ে পৌঁছবে কিন্তু কালকে দুপুর 12:30 নাগাদ করে দানাঙে। তো এবার বোধহয় অ্যানাউন্সও করছে, আমরা এবার চলে যাই। কারণ 7:25 ট্রেনটা কিন্তু 7টার সময় গেট করবে বলেছিল, এখন বোধহয় 6:50 মতো বাজে। তো লাগেজগুলো নিয়ে আমরা উঠে যাই। আপনারা দেখতে থাকুন ভিয়েতনামে রেলওয়ে সফর। আচ্ছা, গেটে ঢোকার সময় কিন্তু এখানে
টিকিটটা চেক করে নিচ্ছে, চেক করে তারপর প্ল্যাটফর্মে এন্ট্রি করতে দিচ্ছে। এই আমরা প্ল্যাটফর্মে ঢুকে গেছি। এখানে বোর্ডে দেওয়াও আছে কোন প্ল্যাটফর্মে কি ট্রেন। একটাই দেখাচ্ছে ট্রেন, সেটা এই যে এখানেই 1 নম্বর। আমরা এখানে উঠে যাই। এটা সম্ভবত লাস্ট বগি, এরপর থেকে ট্রেনটা স্টার্ট হবে। এই হলো আমাদের ট্রেনটা, এই হলো আমাদের ট্রেন। এক একটা করে এই যে কোচ নাম্বার 11, আরো আগে, অনেক আগে যেতে হবে। প্রত্যেকটা কোচের সামনে দেখুন একজন করে অ্যাটেন্ডেন্ট আছে, যাতে কোনো অসুবিধে না হয় ট্রেনে উঠতে। এই নেক্সট আমাদের 5A বগি এসে গেছে। এই যে 5A। উপরে নাম্বারিংও করা আছে, এটা আছে 5, 6, 7, 8। নাও দিস ইজ এই 13, 14, 15, 16। এইটা হলো আমাদের হৃদয়। এখানে উপরে উঠে পড়েছে, হৃদয়ের আপার বার্থ। আমাদের এই যে একটা লোয়ার আর একটা লোয়ার। এখানে রিডিং লাইট, এখানে একটা টেম্পারেচার মাপার জন্য জানি না থার্মোমিটার দিয়ে দিয়েছে, রুম টেম্পারেচার দেখার জন্য বোধহয়। আর এই যে এখানে পা দিয়ে কিন্তু আপার বার্থে উঠতে হবে। এখানে দরজা ভেতর থেকে লকও করা যাবে। দিয়েছে একটা করে পিলো, সঙ্গে একটা করে ব্ল্যাঙ্কেট। একটা ফুলদানি মতো আছে। নিচেতে লাগেজ আমাদের মোটামুটি ঢুকে গেছে। এখানে একটা স্পিকারে অ্যানাউন্সমেন্ট হয়ে চলেছে, আর স্মোকিং কিন্তু নট অ্যালাউড। ঠিক আছে। উপরেও একটা রিডিং লাইট, একটু টাওয়াল একটু টাওয়াল এসব হ্যাঙ্গিং করার জন্য। এখানে ব্যাগ থাকলে ব্যাগও ঝুলিয়ে রাখা যাবে। যে দেখুন উপরেও একটা বাংকার মতো করা আছে, এখানেও কিন্তু রাখার জায়গা আছে। আর এই হলো করিডোর। তো ইন্ডিয়ান কার্ড দিয়ে টাকা পেমেন্ট করে কিভাবে আপনারা নিজেরাই টিকিট কাটতে পারবেন, তার কিন্তু বিস্তারিত বিবরণ আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করছি। সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি দিয়েও রাখছি, আপনারা সেটা চাইলে দেখে নিতে পারেন। এবার আপনারা নিজেদের মতো টিকিট কাটতে পারেন। আর আপনারা যদি নিজেরা কাটেন, প্রতি জন পিছু অন্তত 2 থেকে 2,500 টাকার মতো কিন্তু ডিফারেন্স আপনারা বুঝতে পারবেন। মানে আপনাদের কম লাগবে। যেটা আপনারা যদি এজেন্ট দিয়ে বা কোনো থার্ড পার্টি অ্যাপ দিয়ে করেন, তাহলে আমি দেখেছি যেটা আমাদের 4,200 টাকা লেগেছে, সেটা কোনো অ্যাপেতে প্রায় 6,300, 400, 500 টাকা পর্যন্ত লেগে যায়। মানে আমি একটা তো অ্যাপেতে দেখেছি সেখানে 7,000 টাকা করে টিকিট চাইছে, এবং সেখানেও কোনো রকম ভাবে দেখুন কিছু কিছু আপনাদের মানে বলে রাখে যে এই সিটগুলো আমরা পাশাপাশি দেওয়ার চেষ্টা করব, কিন্তু যদি না হয় তাহলে আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, একটা অনিশ্চয়তার মধ্যে থাকে। কিন্তু বিশ্বাস করুন, আপনারা যদি নিজেরা টিকিট কাটতে যান, তাহলে কিন্তু আপনারা নিজেরা চুজ করে নিতে পারবেন পার্টিকুলার কোন সিটটা আপনারা চাইছেন, একসাথে চাইছেন না একা যদি সিঙ্গেল চান তাহলে কি ধরনের সিট চান, সব রকম আপনারা বুঝতে পারবেন। তো ট্রেনের কিন্তু শিডিউল টাইম হচ্ছে 7টা 25, আর ঘড়িতে বাজে এখনো 7টা 11। তো মিনিট 14-15 এখনো বাকি আছে। দেখা যাক রাইট টাইমে ছাড়ে কিনা বা রাইট টাইমে পৌঁছয় কিনা। যাত্রা শুরু হতে চলেছে।
এই ট্রেনটা এই সাইগন থেকে মানে হোচিমিন থেকে কিন্তু ছাড়ে এবং এর গন্তব্য শেষ স্টপেজ হচ্ছে হ্যানয়, আর দানাং মাঝখানে পড়ে। আমরা দানাং এ নেমে যাব 12:30 নাগাদ করে, আর হ্যানয়ে যা গিয়ে পৌঁছয় কিন্তু এটা প্রায় রাত্রি 8টা কি 9টা নাগাদ করে। ঘড়িতে বাজে 7:25, একদম রাইট টাইমে কিন্তু ট্রেনটা ছাড়লো। জানি না পৌঁছানোটাও রাইট টাইমে হবে কিনা, সেটা দেখাই যাক। তবে একদম ঘড়িতে কিন্তু 7:25-এই হর্ন বাজলো আর আমাদের গাড়ি ছেড়ে দিল। হোচিমিন সিটি ছেড়ে আমরা চলে যাচ্ছি এবার দানাং এর উদ্দেশ্যে, ভিয়েতনামের এক নতুন শহরের খোঁজে। একের পর এক শহরে আমরা যাব। আমাদের যে 4টে শহরে ঘুরবো তার মধ্যে এটা হচ্ছে আমাদের প্রথম শহরটা আমরা শেষ করলাম। হোচিমিনের খুব ভালো অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি একটা ভিয়েতনামের একটা নতুন শহর দানাং এ। ট্রেন জার্নিটা কেমন হয় সেটা দেখি, সেটা আপনাদের জানাবো, আর দানাংটা কেমন লাগলো সেটাও জানাবো। তবে প্ল্যাটফর্ম আর ট্রেনটা কিন্তু মানে অনেকটাই পুরোনো দিনের, মানে কখনো কখনো দেখে মনে হচ্ছে আমাদের দেশে, হয়তো আমি যদিও ছিলাম না, জন্মাইনি সেই সময়, কিন্তু পুরোনো অনেক সিনেমাতেও দেখেছি, হয়তো 60-এর দশক 70-এর দশকে যেরকম ট্রেনগুলো ছিল আর কি, এরা কিন্তু এখনো দেখছি এই ভিয়েতনাম রেলওয়েজ এর এই ট্রেনগুলো কিন্তু এখনো দেখে মনে হচ্ছে যেন অনেক পুরনো। খুব একটা মানে মেনটেনেন্স মানে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে সবই ঠিক আছে, কিন্তু ট্রেনটা কিন্তু যথেষ্ট দেখে বাইরে থেকে পুরনোই লাগছে। এবং আমরা যে কূপের মধ্যে আছি সেখানেও সবকিছু পুরনো, তবে দরজাগুলো কিন্তু আধুনিক। মানে একদম ভেতরে ঢোকার মেন যে দরজাটা সেটা কিন্তু অটোমেটিক করা আছে, যেমন আমাদের শতাব্দী বা বন্দে ভারত ট্রেনে হয়, বাটন টিপে দরজা খুলে যায়, সেই রকমই। তো যাত্রাই শুরু হলো। যাত্রার অভিজ্ঞতার খুঁটিনাটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা কিন্তু সঙ্গে থাকুন, আর পৌঁছানো অবধি আপনারা দেখতে থাকুন আমাদের সাথে কি কি হচ্ছে। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, আমরা কিন্তু ডিনার ট্রেনেতে করছি না মানে ট্রেনে প্যান্ট্রি কার আছে শুনেছি, মানে পেছনের দিকে আছে বললো, তো আমরা সঙ্গে খাবার এনেছি। তাছাড়াও আমি জানি যে এখানে খাবার দাবার যাওয়া আসা করে, তো যদি পছন্দ মতো কিছু হয় খাবার আমরা নিয়ে নেব, আদারওয়াইজ আমরা বানমি নিয়ে এসেছি, তো সেটা নিয়ে ডিনার করব। এখানে ট্রেনের মধ্যে কিন্তু গরম জলটা পাওয়া যায় এবং প্লাস্টিকের গ্লাস দেওয়া আছে, যে প্লাস্টিকের গ্লাসগুলোতে কিন্তু এই গরম জল ক্যারিও করতে পারা যায়। তো আমাদের সঙ্গে কিছু কফির আমাদের স্যাচে ছিল, হোটেল থেকে যেমন এক্সট্রা দেয়, সেগুলো আমাদের যেগুলো লাগেনি সেগুলো নিয়ে চলে এসেছি। তো সেই স্যাচেস গুলো দিয়ে চিনি দেওয়া থাকে, চিনি আর দুধ সামান্য দেওয়া থাকে। তো এখানে গরম জল পাওয়া যেতে আমরা এখানে এখন কফি বানিয়ে খাচ্ছি। আর আমরা কালকে যে কুচি টানেলের ট্রিপটা করেছিলাম তাতে কিছু বিস্কিট পেয়েছিলাম, সেই বিস্কিটটা দিয়েও আমরা খাচ্ছি। কফি খাওয়া শেষ করার পরেই আমরা হোচিমিন সিটি থেকে কিনে নিয়ে আসা দুটো বানমি নিয়ে আমি, দেবী এবং হৃদয় আমরা তিনজনে শেয়ার করে আমরা খেয়ে নিই। এটাই ছিল আজকের আমাদের ডিনার। এই ডিনার করেই আমরা আলো নিভিয়ে আমরা শুয়ে পড়ি এবং পরের দিন সকালের জন্য অপেক্ষা করি। গুড মর্নিং, আমরা এখনো ট্রেনেই আছি। আমরা গতকাল রাত্রিবেলা শুয়ে পড়েছিলাম, রাত্রিবেলা মোটামুটি বেশি রাত করিনি, রাত 9টা 9:30 নাগাদ শুয়ে পড়েছিলাম। কদিন ধরে ভালো ঘুমও হয়নি, কিন্তু গতকাল রাত্রে আমরা ভালো ঘুমিয়েছি। আর ঘড়িতে এখন বাজে সকাল 8টা, তো যথেষ্টই বেলা হয়ে গেছে, কিন্তু তাও কিছু তো করার নেই, তাই আমরা একটু শুয়েই ছিলাম। এই উঠে এবার ব্রাশ করে এবার আমরা ব্রেকফাস্ট করে নেব। তবে ট্রেন রাইট টাইমে চলছে কিনা বলতে পারবো না, কারণ আমি চেক করে দেখছি যে ট্রেনের যে স্টপেজগুলো আছে সেই স্টপেজগুলোর টাইম আমি কিছু অ্যাডজাস্ট করে বুঝে উঠতে পারছি না। তবে 9:50-এ একটা স্টপেজে আসার কথা, যদি এসে যায় রাইট টাইমে মোটামুটি, তবে বুঝতে পারবো। নাহলে শিডিউল টাইম কিন্তু আমাদের 12:25-এ আমরা পৌঁছবো দানাংয়ে। আর কালকে কিন্তু আমি বোধহয় বলেছিলাম হ্যানয়ে যেতে রাত্রিবেলায়, সেটা নয়। হ্যানয়ে শিডিউল টাইম হচ্ছে ভোর, মানে কাল ভোর 4টে। কাল ভোর 4টের সময় এই ট্রেনটা হ্যানয়ে গিয়ে পৌঁছবে। তো
আমরা তো এখান থেকে দানাঙেই পৌঁছে যাব, কিন্তু শুধু জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য আমি বলে রাখলাম যে হ্যানয় পৌঁছবে ভোর 4টেতে। এবার দেবীও গেছে ব্রাশ ট্রাশ করতে, ও চলে এলে তারপর আমরা ব্রেকফাস্ট করতে যাব। দেখি কি অপশান আছে, যদি ভালো অপশান সেরকম কিছু পাই তাহলে খেয়ে নেব, আর না হলে সঙ্গে যা আছে আমাদের সেগুলো নিয়েই কাজ চালাবো। আর এখানে বারবার ওই ট্রেনে বিক্রি করছে, যারা দেখি অ্যাটেন্ডেন্ট আছে তারাই এখানে বিক্রি করছে, খাবারের গাড়ি নিয়ে যাচ্ছে, তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে খাবারের যা যা নাম আছে সেগুলো বলে বলছে। জল টুকটাক খাবার মোটামুটি পাওয়া যাচ্ছে, মানে চাইলে খাওয়া যেতে পারে। আমি এখানে খুব একটা খেতে চাইছি না, কারণ আমি রিভিউ খুব একটা ভালো পাইনি, মানে খুবই সাধারণ মানের খাবারই হয়, সেই জন্য আমি এখানে খাইনি। এবং এরা ল্যাঙ্গুয়েজে মানে বাইরে আমরা যখন হোচিমিনিতে ছিলাম তখন তারা যতটা ইংরেজি বুঝতো বা অ্যান্সার দিত, এরা একদমই ইংরেজি বুঝছে না। তো গুগল ট্রান্সলেটার ইউজ করে 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 মানে তবে এদেরকে সামান্য জিনিস বোঝাতে পারছি। এমনকি যে মানে এখানে মানে প্যান্ট্রিকার বা কিচেন আছে কি না সেটাও আমি লিখে দিচ্ছি, তবে ওরা হ্যাঁ 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 বলছে, তারপর আমরা যাচ্ছি। তো এটাই, দেবী আসুক, দেবী এসে তারপর আমরা যাব। এটা দেখুন এখান থেকে আগেকার দিনে রাজধানী ট্রেনেতে মানে আমাদের রাজধানী ট্রেনেতে যেমন ব্যবস্থা ছিল, আমার তো সত্যি কথা বলতে গেলে দেখা সৌভাগ্য হয়নি। আমি যা দেখেছি সত্যজিৎ রায়ের নায়ক সিনেমাতেই দেখেছি। এখন যেন বসে সেই রকম অনেকটা ফিল পাচ্ছি, ভালো লাগছে। এটা আমার প্রথম দেশের বাইরে কোনো ট্রেন সফর, এত লম্বা ট্রেন সফর। এইভাবে বাইরের দৃশ্য দেখতে দেখতে, এইভাবে চেয়ার টেবিল এইভাবে মানে পাতা আছে, এখানে বসে খেতে বেশ বেশ ভালো লাগছে। আমি দেখি কি খাবার পাওয়া যায়। তো এখানে খাবারের অপশন কিন্তু নেই বললেই চলে। মানে কালকে রাত্রিবেলা জিজ্ঞেস করেছিলাম, বলেছে শুধু বানমি আছে। আজকে সকালবেলা যখন এখন জিজ্ঞেস করছি বলছে শুধু ফো আছে। ফোটা ব্রেকফাস্ট আইটেম, তো তাই ওরা ফোটাই রেখেছে। তো একটা ফো অর্ডার দিলাম, ওরা সম্ভবত খাবে না, আমি খাবো, কারণ আমার ফোটা ভালো লেগেছে। কিন্তু এখানকার ফো কেমন হবে আমি জানি না। আমার যে হোটেলে ছিলাম, রাইস হোটেল, সেই হোটেলের ফোটা কিন্তু বেশ ভালো ছিল। তো রাইস নুডলস দিয়ে তৈরি করা ফো, এটা কিন্তু আমাদের ময়দার নুডলস নয়। এখানে যে নুডলস ব্যবহার করা হয় ম্যাক্সিমাম কিন্তু রাইস নুডলস, মানে চাল থেকে তৈরি হয়। তো আসুক, এনে তারপর খাই, ততক্ষণ এই দৃশ্যটা উপভোগ করি। খাবার দিয়ে গেছে এখানে, মিট মানে মাংস আছে, আর একটা রাইস নুডলস দেখা খেতে খেলে বুঝবে। আমার কিন্তু দেখে কিন্তু এটা ম্যাগি লাগছে, কিন্তু ম্যাগির মতো জিনিস লাগছে। বাকি যদি লাগে লেবু, লঙ্কা, ভেজিটেবল দিয়েছে। আমার মনে হচ্ছে না খুব একটা খারাপ লাগছে। ম্যাগি গরম জলে মানে মশলা দিয়ে জাস্ট দিয়ে চপস্টিকের চেষ্টা করছে নুডলস তোলার। ইতিহাসের পাতায় প্রথমবার, এই প্রথমবার চপস্টিক দিয়ে এই প্রথমবার খাওয়ার চেষ্টা। প্রথমবারে ব্যর্থ হলেন। না না না, এগিয়ে চলো, হাত কাজে লাগিয়ে। এটা বেশ ভালো। হ্যাঁ, ও অর্জুন, আচ্ছা।
এই তো চপস্টিকে তোলা দাও, মুখে দাও। এই ম্যাগি নুডলস বলতে গেলে শো বলছে যেটা, আমার তো ম্যাগি লাগছে, দেবিও খেয়েছে ম্যাগি মনে হয়েছে। খেতে কিন্তু ভালো লাগছে, মানে অনেকটা আমাদের ম্যাগি নুডলস আর তার সঙ্গে এই মিটের সেদ্ধটাও কিন্তু ভালো। আমি সত্যি বলবো, আমি যে হোটেলে খেয়েছিলাম তার থেকে এই মিটটা কিন্তু সেদ্ধটা বেশি করা, ভালো ভালো সেদ্ধ। তো এরকম ট্রেনে বসে খেতে ভালোই লাগছে। আর যদি এক্সট্রা লাগে এর জন্য সস, নানান রকম সস, চপস্টিক, চামচ এসব তো দেওয়াই আছে। তাহলে এই রকম ট্রেন জার্নি করতে করতে এরকম খাবার খাওয়ার অভিজ্ঞতা যদি করতে চান, তাহলে অবশ্যই এইভাবে ট্রেনের টিকিট বুক করে নেবেন, যেভাবে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। বুক করে নিয়ে এনজয় করবেন। আর একবার এই পুরো ভিয়েতনাম যদি লম্বা সফর করেন, তাহলে একবার কিন্তু চেষ্টা করবেন এই ট্রেনের এক্সপিরিয়েন্সটা নিতে, আপনাদের কিন্তু ভালো লাগবে। এখানে বসে থাকতে থাকতেই আবার খাবার বিক্রি করছিল, তো সেই খাবার আমরা কিনে নিলাম। আমরা খাবার নিয়েছি, দেখুন এইখানে একটা চিকেন লেগ পিস আছে, তার সাথে একটা অমলেট, অনেকটা কোচের মতো করা, আমাদের মতো পেঁয়াজ টেঁয়াজ দিয়ে করা নয়, রাইস। এটার দাম দিল 70,000, একটু বেশির দিকেই, মানে 200 টাকার উপর। ট্রেনে বসে এইভাবে খাবার পাচ্ছি। এখানে সস দেওয়া আছে, সসগুলো দিয়ে মোটামুটি, আমি তো আগেও এই স্টিকি রাইস খেয়েছি, খাওয়া যায়। আর তার সাথে চিকেন। আমরা দানাং এর কাছেই চলে এসেছি, আর মোটামুটি হয়তো 3-4 কিলোমিটার সিটির মধ্যে ঢুকে গেছে। ট্রেন লাইনটা এখন সিটির ওপর দিয়েই যাচ্ছে, ট্রেনটা এখন সিটির ওপর দিয়েই যাচ্ছে। আর 2-3 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। অ্যানাউন্সও করলো এইমাত্র, ইংলিশ এবং লোকাল ল্যাঙ্গুয়েজ দুটোতেই। এখনো আর 2 মিনিট দাঁড়াই, তারপর গেটের সামনে গিয়ে দেখি, এতগুলো লাগেজ আছে আবার নিয়ে যেতে হবে। আমরা এসে পৌঁছে গেলাম দানাং রেলওয়ে স্টেশনে। ট্রেনটা মোটামুটি 1/2 ঘন্টা মতো লেট। আমরা 12:25-এ আসার কথা ছিল, তো প্রায় 1:05 আমরা এসে পৌঁছলাম। এবার আমরা গ্র্যাব নেওয়ার জন্য বাইরে যাব। এখানে বহু মানুষ, এখানে একটা সিস্টেম হচ্ছে, যতক্ষণ ট্রেন প্ল্যাটফর্মে আসছে না ততক্ষণ কিন্তু মানুষ বাইরে থাকে, প্ল্যাটফর্মে আসার অ্যালাউ নেই। ট্রেন এসে যাওয়ার পর এইবার এই মানুষরা সবাই আসছে, এসে এবার কিন্তু ট্রেনেতে উঠবে, যে যার যেমন যা আছে সিট নাম্বার দেখে। তো এবার বাইরে যাই, বাইরে গিয়ে গ্র্যাবটা বুক করি। এখানেও হয়তো অনেক ট্যাক্সি নিয়ে টানামানি চলবে, তো দেখি গ্র্যাবে বুক করেই যা হয় দেখে চলে যাব। বাইরে এসেই সঙ্গে সঙ্গে গ্র্যাব বুক করে নিলাম। তো গ্র্যাবেতে দেখালো 75,000। তো ঠিক আছে, ট্যাক্সিও বলছে যে সেম রেটই নাকি নিয়ে যাবে, কিন্তু আমি বুক করে নিয়েছিলাম বলে আমি আর বেকার আর কিছু চেঞ্জ ফেঞ্জ করিনি। কিন্তু পেতে কিন্তু খুব সহজ, মানে একদম বেরিয়েই সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম, মানে একটুও দাঁড়াতেও হয়নি, সঙ্গে সঙ্গে পিক আপ হয়ে গেল। বড় গাড়ি আছে, যাওয়ার জন্য খুবই মানে সুবিধে, আমাদের এত লাগেজেও অনেক সুবিধে হয়েছে। তো মোটামুটি এখান থেকে প্রায় 15 কিলোমিটার মতো রাস্তা আছে, সময় লাগবে যেতে, প্রায় 10 থেকে 12 মিনিট বোধহয় কত। তা ওই আমাদের যে ড্রাইভার আছে ও জিজ্ঞেস করছে ট্রান্সলেটর ইউজ করে, ভিয়েতনামে প্রথম এসেছি কিনা, দানাঙে এর আগে এসেছি কিনা। আরো কিছু লিখছে, কিছু কমিউনিকেশন করার চেষ্টা করছে। Where? Wanna hear? So you come to Danang? Yes, tourist. Yeah.
আমরা ঘুরতে এসেছি কিনা সেটাও জিজ্ঞেস করছে। মানে তো সিটিতে এসে গেছি, যেটা একটু আগে বললাম, মানে আমাদের ডিস্টেন্সটা হচ্ছে কিন্তু 5 কিলোমিটার, 5.5 থেকে 6 কিলোমিটার। তো এটা যেতে বেশি সময় লাগে না, 10 মিনিট মতো। আর এই দানাং সিটি হলো কিন্তু 3rd লার্জেস্ট সিটি অফ ভিয়েতনাম। তো এই সিটিটা কিন্তু যুদ্ধের সময় আমেরিকানরা তারা কিন্তু তাদের বন্দর হিসেবে এখানে মানে এই জায়গাটাকে ইউজ করতো। আর এই জায়গাটাতে ফরাসিরা যখন ফ্রেঞ্চ উপনিবেশ গড়ে উঠেছিল এখানে, তখনও এখানে ওরা বন্দর হিসেবে গড়ে উঠতো, কারণ এখানে সমুদ্র এবং পাহাড় দুটোই এখানে আছে। মানে এখানে সমুদ্রের সঙ্গে কানেকশনটা সম্পূর্ণভাবে মানে ওয়েল কানেক্টেড, এখানে ভীষণ ভালোভাবে। আর এখানে পাহাড়ও আছে, যার জন্য এখানে আপনি সমস্ত রকম মার্বেল মাউন্টেন থেকে শুরু করে বানা হিলস, হইয়ানের মতো ছোট শহর, সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। আমাদের হোটেলটাও খুব কাছাকাছি, আমরা এসেও গেছি অলরেডি। আমরা এখন রিসেপশনে বসে রয়েছি। আমাদের চেক ইন টাইম হচ্ছে 2টো, আর ঘড়িতে বাজছে এখন 1:25। তো সুতরাং একটু 35 মিনিট মতো আমাদের ওয়েট করতে হবে, তারপর আমরা রুম পাবো। কারণ আমাদের আর্লি চেকিং এর জন্য এক্সট্রা টাকা দিয়ে আমার মনে হয় কোনো মানে হয় না হাফ অ্যান আওয়ারের জন্য। তো একটুখানি অল্প ওয়েট করে নিই, ওয়েট করে তারপর আমরা রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে যাব। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, এই ভিডিওটা। তো আশা করছি আপনাদের এই ট্রেন সফরটা আপনারা যা দেখলেন, আপনাদের একটা অন্যরকম অভিজ্ঞতা আপনারাও ফিল করলেন। আমাদের তো হলোই, এটা আমাদের সকলের প্রথমবারের জন্য ইন্টারন্যাশনাল মানে বাইরে কোনো ট্রেন সফর ছিল। খুব ভালো লেগেছে, সবকিছু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছে। হ্যাঁ, হয়তো সবকিছু নতুন চকচকে ছিল না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছে, ভালো লেগেছে এক্সপিরিয়েন্সটা। অতি অবশ্যই যদি আপনারাও চান করতে পারেন, তার উপায় সবকিছু আমি বলে দিয়েছি। আর আরেকটা ভিডিওতে যে টিকিট কাটার ডিটেলসটাও আমি আপনাদের দিয়ে রাখছি, আপনারা অবশ্যই সেটা দেখবেন। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, এবং এই ভিডিওটাতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন। আপনাদের এক একটা লাইক কিন্তু আমাকে আরো ইন্সপিরেশন দেয়। আর আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে সেটাই অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন, আমি তার উত্তর যথাযথ দেওয়ার চেষ্টা করব। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।